এবং আমার সাথে যারা কেবি স্কুল অনলাইন এডুকেশন লাইভে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে নবম দশম শ্রেণীর ইতিহাস ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি ক্লাস 9-10-এর শিক্ষার্থীরা আমার সাথে এই মুহূর্তে কেবি স্কুল অনলাইন এডুকেশনে তোমরা আমার সাথে থাকবে। তোমরা বই খাতা নিয়ে রেডি হয়ে যাও। আমি ক্লাস 9-10-এর ইতিহাস আজকে তোমাদেরকে পড়াবো। আমরা আজকে ক্লাস 9-10-এর ইতিহাসের সপ্তম অধ্যায় পড়ব। সপ্তম অধ্যায় মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। এই চ্যাপ্টার আজকে আমরা পড়ব। তা শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমরা সবাই বই খাতা নিয়ে আমার সাথে রেডি হয়ে যাবে। আজকে আমরা পড়ব সপ্তম অধ্যায় মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। তোমরা লিখে নাও খাতায়। মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। আজকে আমরা পড়ব মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। মধ্যযুগে আমরা কাল বা সময় বা যুগকে কয়টি ভাগে ভাগ করতে পারি? 3টি ভাগে। আমরা সেই কি কাল? প্রাচীন কাল বা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই 3 যুগে আমরা ভাগ করতে পারি। তো আমরা আজকে পড়ব মধ্যযুগে বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। আমরা তাহলে সমস্ত যুগকে আমরা পৃথিবীর সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যে সময়কাল সেটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। কি? প্রাচীন যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ। এই 3 ভাগে ভাগ করা যায় সময়কাল। আজকে আমরা পড়ব মধ্যযুগ বা মধ্যযুগের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। মধ্যযুগে বাংলার সামাজিক
অবস্থা, অর্থনৈতিক অবস্থা এবং সাংস্কৃতিক অবস্থা কেমন ছিল সেটাই আজকে আমরা করব। আমরা জানি সেন বংশের পতনের মধ্য দিয়ে যুগে যুগে এই বাংলাকে শাসন করেছে অনেক গোষ্ঠী। আমরা জানি যুগে যুগে এই বাংলাকে অনেক শাসক গোষ্ঠী শাসন করেছে। তার মধ্যে সেন বংশ একটা উল্লেখযোগ্য শাসক গোষ্ঠী, যারা কিনা এই বাংলাকে শাসন করেছে। সেই সেন বংশের পতনের মধ্য দিয়ে, এবং আমরা সবাই ইতিহাসের উল্লেখযোগ্য একটি নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, আমরা সবাই তার নাম শুনেছি। ইতিহাসের একটি উল্লেখযোগ্য নাম কি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইতিহাসের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তো সেন বংশের পতন এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের মাধ্যমে বাংলার রাজক্ষমতা মুসলমানদের অধিকারে আসে। সেন বংশের পতনের মধ্য দিয়ে সেন বংশের পতন ঘটে এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বঙ্গ বিজয়ের মাধ্যমে সেনদেরকে পরাজিত করেছে। সেনদেরকে পরাজিত করেছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। সেই সেনদের পতনের পর সেন বংশের শাসক গোষ্ঠীর পতনের পরে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন বঙ্গ বিজয় করে, ওনার মাধ্যমে তার হাত ধরে বাংলায় মুসলমানদের কি আসে? বাংলা মুসলমানদের অধিকারে আসে। ফলে বাংলায় কি ঘটে? মধ্যযুগের সূচনা ঘটে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের মাধ্যমে বাংলায় কি মুসলমানদের অধিকারে আসে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের ফলে বাংলা যখন মুসলমানদের অধিকারে আসে, তখন বাংলায় মধ্যযুগের সূচনা ঘটে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এবং মধ্যযুগের সূচনা। আরেকটা কথা এই ফাঁকে বলে নেই, ক্লাস 9-10 শিক্ষার্থীরা যারা আছো, তোমাদের সাথে আজকেই প্রথম এই ইতিহাস ক্লাস। আমি আশা করব তোমরা যারা আমার সাথে লাইভে আছো সবাই এই ক্লাসটা তোমরা শেয়ার করে দাও, যেন সবাই ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারে। তাহলে তখন থেকে কি হয়? মুসলমানদের আগমনের পূর্বে বাংলায় কারা বাস করত? মুসলমানদের আগমনের পূর্বে বাংলায় হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের মানুষের বসবাস ছিল। 11 শতক থেকে বাংলায় ইসলাম ধর্ম প্রচার করার জন্য সুফি সাধকগণ এখানে বাংলায় আসতে থাকেন। কত শতকে? 11 শতক থেকে। খুব বেশি দিন নয়, 11 শতক থেকে এদেশে ধর্মপ্রচার জন্য, বাংলায় ধর্মপ্রচারের জন্য সুফি সাধকগণ এই বাংলায় আসতে থাকেন। বাংলার সাধারণ হিন্দু ও বৌদ্ধদের অনেকে এই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে।
বাংলায় ধর্ম প্রচার শুরু করার আগে এদেশে কাদের বসবাস ছিল? কোন ধর্মাবলম্বীদের বসবাস ছিল? হিন্দু ও বৌদ্ধ। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা এদেশে বেশি ছিল। তো 11 শতকে যখন সুফি সাধকগণ এদেশে ধর্মপ্রচারের জন্য আসতে থাকেন, তখন বাংলার অনেকে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায় কি করেন? এই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারা এই যুগে বাংলার হিন্দু কি করে? বাংলা সাধারণ হিন্দুও এই সময় গ্রহণ করে। এভাবে ধীরে ধীরে বাংলা এভাবে যখন হিন্দু আর বৌদ্ধরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে, তখন বাংলায় একটি মুসলমান সমাজ কাঠামো কি করে গড়ে উঠতে থাকে। এই যুগে বাংলায় হিন্দু ও মুসলমান পাশাপাশি বাস করছিল। ফলে একে অন্যের চিন্তা ভাবনা, আচার আচরণের কি মিশ্রণ ঘটতে থাকে। যখন বাংলায় হিন্দু ও ধর্মাবলম্বীদের বসবাস ছিল, তখন বাংলায় 11 শতকে এদেশে সুফি সাধকগণ আসতে থাকে ধর্ম প্রচারের জন্য। আর তখন অনেক হিন্দু এবং বৌদ্ধরা কি করে? ধর্মের প্রতি, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম তারা গ্রহণ করে। ফলে কি হয়? ফলে মানে সবাই যে গ্রহণ করে ইসলাম ধর্ম তা নয়, হিন্দু এবং বৌদ্ধ ছিল অনেকেই দলে দলে এই ধর্মের প্রতি, ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের একতা, ভ্রাতৃত্ব, সৌন্দর্যবোধ, পবিত্রতা এইসবের প্রতি মুগ্ধ হয়ে অনেকে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন বাংলায় হিন্দু আর মুসলমানরা কী করছিল? পাশাপাশি বাস করা শুরু করছিল। এবং ফলে পাশাপাশি বাস করার ফলে কি হয়? একের সাথে অন্যের একটা কি ঘটে? চিন্তা ভাবনা, আচার আচরণ, সংস্কৃতির মিশ্রণ ঘটতে থাকে। এভাবে বাংলায় যে সংস্কৃতির বিকাশ ঘটেছিল, এই যে পরস্পরের আদান প্রদানের ফলে হিন্দু মুসলমান একসাথে বসবাস করার ফলে কী ঘটছিল? তাদের চিন্তা ভাবনা, তাদের আচরণ, তাদের খাওয়া দাওয়া, খাদ্যাভ্যাস, তাদের পোশাক পরিচ্ছদ একে অপরের সাথে একটা সংমিশ্রণ ঘটেছিল। আর এইভাবে যে সংস্কৃতির বিকাশ ঘটেছিল, সেটাই হচ্ছে কি? বাঙালি সংস্কৃতি। এভাবে যে সংস্কৃতির বিকাশ ঘটছিল সেটাকে আমরা বলি বাঙালি সংস্কৃতি। তাহলে মধ্যযুগে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবন। মধ্যযুগে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবন। মধ্যযুগে বাংলায় সমাজ ব্যবস্থায় হিন্দু ও মুসলমান এই দুই ধর্মের প্রভাব ছিল বেশি। বস্তুত এই দুই ধর্মকে কেন্দ্র করেই বাংলায় কি সামাজিক রীতিনীতি গড়ে ওঠে। মধ্যযুগে বাংলার সমাজ ব্যবস্থায় হিন্দু ও মুসলমান এই দুইটি ধর্মের প্রভাবই ছিল কি বেশি। তাহলে এই দুই ধর্মকে কেন্দ্র করেই মূলত কি হয়েছিল? মধ্যযুগে বাংলায় সামাজিক রীতিনীতি গড়ে উঠেছিল। তাহলে আমরা চলো দেখি প্রথমে মুসলমান সমাজ ব্যবস্থাটা কেমন ছিল সেটা আগে জেনে নিই। মধ্যযুগে বাংলায় মুসলমান শাসনকালে সুলতান ছিলেন সমাজ জীবনের সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
সুলতান মানে যিনি দেশ বা রাষ্ট্র পরিচালনা করতেন, তিনি ছিলেন মধ্যযুগে বাংলার মুসলমান শাসনকালে। তাহলে সুলতানই ছিলেন সমাজের সর্বোচ্চ পদে বা সর্বোচ্চ মর্যাদার অধিকারী। মুসলমান সমাজ জীবনে সুলতানকে কতগুলো বিশেষ দায়িত্ব পালন করতে হতো, যেমন জুমা ও ঈদের নামাজে খুতবা পাঠ করা কি ছিল, তাদের একটি বিশেষ কর্তব্য ছিল। সুলতানরাই এই কাজটা বা এই সব দায়িত্ব পালন করে থাকতেন। তাকে মুসলমান সমাজের নেতা হিসেবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও কি করতে হতো, যোগ দিতে হতো। মুসলমানদের ঐক্য ধর্মীয় চেতনা প্রসারের জন্য শাসকগণ নিজ নিজ রাজ্যে মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থান ইত্যাদি কি করতেন, নির্মাণ করতেন। মুসলমান শাসকরা জমকালো বিলাসবহুল প্রাসাদে বাস করতেন। তাদের রাজধানীও নানা রকম কি ছিল, মনোমুগ্ধকর অট্টালিকায় চোখ ধাঁধানো জমকালো জমকালো মানে বিশেষভাবে তৈরি, বিলাসবহুলভাবে তৈরি অট্টালিকায় সুসজ্জিত থাকতো। ঐশ্বর্য আনুষ্ঠানিকতা ছাড়াও রাজদরবারের বিশেষ বৈশিষ্ট্য কী ছিল জানো? জ্ঞানী ও গুণী ব্যক্তিদের সমাবেশ। শাসকগণ জ্ঞান বিজ্ঞানের ও শিল্প সংস্কৃতির উদার পৃষ্ঠপোষক ছিলেন। তারা জ্ঞানী গুণীদের সমাদর করতেন। মধ্যযুগে বাংলায় মুসলমান সমাজ ব্যবস্থায় উচ্চ, মধ্যম ও নিম্ন এই তিনটি পৃথক শ্রেণীর অস্তিত্ব ছিল। কি কি? উচ্চ, মধ্যম ও নিম্ন। মধ্যযুগে বাংলায় মুসলমান সমাজে তিনটি শ্রেণী বিদ্যমান ছিল। তিনটি শ্রেণী: উচ্চ, মধ্যম ও নিম্ন। এই তিনটি শ্রেণীর অস্তিত্ব ছিল। সৈয়দ, উলেমা এবং প্রমুখ শ্রেণী যারা বংশমর্যাদার দিকেও পড়ে, জ্ঞানী গুণী শিক্ষিত ছিল, তারা সমাজে যথেষ্ট প্রভাবশালী ছিল। ধর্মপরায়ণ ও শিক্ষিত ব্যক্তিগণকে জনগণ যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান করত। মুসলমান শাসকগণও তাদের বিশেষ শ্রদ্ধা করতেন। জ্ঞানী গুণী ব্যক্তিদের, যারা শিক্ষিত, উচ্চ বংশমর্যাদা, তাদেরকে সুলতানগণ বা শাসকগণও বিশেষ শ্রদ্ধা করতেন। তাদের প্রতি শ্রদ্ধার নিবেদন হিসেবে, শ্রদ্ধার প্রদর্শন হিসেবে তাদেরকে ভাতা দেওয়া হতো এবং কি করা হতো, জমি বরাদ্দ দেওয়া হতো। তাদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে তাদেরকে ভাতা এবং জমি বরাদ্দ দেওয়া হতো। উচ্চ শ্রেণীতে কি করা হতো, উচ্চ শ্রেণীর লোকদেরকে ভাতা প্রদান করা হতো। ভাতা প্রদান আর জমি বরাদ্দ দেওয়া হতো। আর আলেম উলামাগণ ছিলেন ইসলামী শিক্ষায় শিক্ষিত। তাদের মধ্য থেকে কাজী, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক এবং ধর্ম বিষয়ক অন্যান্য কর্মচারী নিয়োগ করা হতো। শেখগণ ধর্মীয় এবং আধ্যাত্মিক বিষয়ে জনগণকে শিক্ষা দিতেন। মধ্যযুগে বাংলার মুসলমান সমাজের অগ্রগতির ক্ষেত্রে তাদের অবদান ছিল উল্লেখযোগ্য। মধ্যযুগে বাংলায় মুসলমান সমাজে একটি অভিজাত সম্প্রদায় গড়ে উঠেছিল। তাদের যোগ্যতা, প্রতিভা ও জ্ঞানের দ্বারা নিজেদের সাধারণ মানুষের তুলনায় একটি আলাদা শ্রেণী হিসেবে গড়ে তুলেছিল। যে কোনো ব্যক্তি তার যোগ্যতা ও প্রতিভা দ্বারা রাষ্ট্রের মর্যাদাপূর্ণ পদে কি করতে পারতেন, অধিষ্ঠিত হতে পারতেন, বসতে পারতেন। এক্ষেত্রে সুলতান গিয়াসউদ্দিন ইউসফলজি ও সুবাদার মুর্শিদ কুলি খানের দৃষ্টান্ত উল্লেখযোগ্য।
ইখতিয়ার উদ্দিন ইউসুফজি এবং মুর্শিদ কুলি খান, সুবাদার মুর্শিদ কুলি খান, সুলতান গিয়াসউদ্দিন ইউসুফজি এবং সুবাদার মুর্শিদ কুলি খান তাদের নিজের যোগ্যতা প্রতিভা দ্বারা তারা কি করেছিল, সমাজের কি সর্বোচ্চ আসনে বা নিজেদের যোগ্যতায় অভিজ্ঞতায় তারা কি করেছিল, রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় উন্নীত হয়েছিল। কে কে? সুলতান গিয়াসউদ্দিন ইউসুফজি আর কে? সুবাদার মুর্শিদ কুলি খান। এই দুজন নিজেদের যোগ্যতায়, নিজেদের দক্ষতায়, নিজেদের অভিজ্ঞতায় তারা শাসন ক্ষমতা পেয়েছিল। সুবাদার মুর্শিদ কুলি খান। পরবর্তী সময়ে অবশ্য এই নিয়মের ব্যতিক্রম ঘটে। উচ্চপদস্থ কর্মচারীদের নিয়ে সরকারি অভিজাত শ্রেণী গড়ে উঠেছিল, আর নিম্ন শ্রেণীর সরকারি কর্মচারীদের দিয়ে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়। আর কি হয়, কৃষক, তাঁতি এবং অন্যান্য শ্রমিক শ্রেণী নিয়ে তৃতীয় শ্রেণী গঠিত হয়েছিল। কৃষকদের অধিকাংশই ছিল কি, হিন্দু। কতগুলো পেশা মুসলমানদের জন্য একচেটিয়া ছিল। মুসলমান সমাজে আগে কি করা হতো, কতগুলো উৎসব অনুষ্ঠান পালন করা হতো, এগুলো এখনো মুসলমানরা পালন করে থাকে। যেমন ধরো, মুসলমানরা নবজাতকের নামকরণ, নাম রাখে, তখন কি করে, কি উৎসব পালন করে, আকিকা। তারা মুসলমান সমাজে সন্তানের কি করা হতো, নামকরণ করা হতো এবং সন্তানের বালা মুসিবত, আপদ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, সন্তানকে নিরাপদে রাখার জন্য তারা কি করত, আকিকা করত। এবং এটা এখনো আমাদের মুসলমান সমাজে করা হয়ে থাকে। আরেকটা ছিল মুসলমান সমাজের, ছিল না, এখনো আছে, ছিল বলবো না, এটা যুগে যুগে থাকবে, সেটা হচ্ছে খতনা। এই খতনাকেও কেন্দ্র করে সামাজিকভাবে কি করা হতো, উৎসব পালন করা হতো। আর বিয়ে মুসলমান সমাজের একটি ছিল উৎসবমুখর অনুষ্ঠান, ছিল এবং আছে এখনো। মুসলমান সব বিয়েও হচ্ছে একটি সামাজিক উৎসব। মৌলবীরা মুসলমান রীতিনীতি অনুযায়ী, মৌলবী যারা ছিলেন, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত ছিলেন, আলেম উলামাগণ, তারা ইসলামী রীতিনীতি অনুযায়ী বিবাহ কাজ, বিয়ের কাজ মুসলমানদের সম্পন্ন করতেন। আর মৃতদেহ সৎকারের জন্য, মৃতের উদ্দেশ্যে বিভিন্ন সময় মুসলমানরা ধর্মীয় সামাজিক রীতিনীতি কি করে থাকে, পালন করে থাকে। তারা কি করে, মৃতদেহকে মুসলমানরা কি করে, আমরা মৃতদেহকে কি করি, কবর দেই এবং তার আত্মার শান্তির জন্য আমরা বিভিন্ন ধর্মীয় রীতিনীতি পালন করি। বাংলায় বিশাল সংখ্যক হিন্দু ও বৌদ্ধ তখনকার যুগে কি করেছিল, মুসলমান ধর্মে দীক্ষিত হয়েছিল। ধর্মান্তরিত ব্যক্তিরা অনেকেই তাদের পূর্ববর্তী ধর্মের কোনো কোনো বিশ্বাস ও সংস্কারকে কি করতে পারেনি, ত্যাগ করতে পারেনি। এভাবে হিন্দু সমাজের গুরুবাদ মুসলমান সমাজে প্রবেশ করে। পীরের দরগায় সন্ধ্যায় আলো জ্বালানো এবং সিন্নি প্রদান অত্যন্ত সাধারণ ঘটনা ছিল। তারপরে চলে যাই মুসলমানদের খাদ্যাভ্যাসে। মুসলমানরা ছিল কি, অভিজাত মুসলমানরা ছিল খুবই ভোজন বিলাসী। তাদের খাদ্য তালিকায় বিভিন্ন মাছ মাংসের সাথে আচারের নামও পাওয়া যায়।
এসব খাবারের পাশাপাশি কাবাব, রেজালা, কোরমা এবং ঘি দিয়ে রান্না করা নানা রকম মুখরোচক খাবার ছিল তাদের প্রিয়। সাধারণ মুসলমানরা তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ছিল ভাত, মাছ, শাক, সবজি ইত্যাদি। আর খাদ্য হিসেবে রুটির ব্যবহারের কথাও জানা যায় এবং খিচুড়ি ছিল সে তখনকার সমাজের একটি প্রিয় খাদ্য। এখন তারা কি পোশাক পরিচ্ছদ ব্যবহার করত? মুসলমানরা, অভিজাত মুসলমানরা তারা কি করত? পায়জামা ও গোল গলা বন্ধ সহ জামা পরত। তাদের মাথায় থাকতো পাগড়ি, পায়ে কি থাকতো? রেশম ও সোনার সুতার কাজ করা কিসের জুতা? চামড়ার জুতা। রেশম অনেক দামি, রেশম ও সোনার সুতার কাজ করা চামড়ার জুতা। আর তাদের আঙুলে থাকতো অনেক মণিমুক্তা খচিত আংটি। মোল্লা এবং মৌলবীরা, আলেম ওলামারা পরতো পায়জামা, পাঞ্জাবি, টুপি। আর গরিব ও নিম্ন শ্রেণীর মুসলমানরা পরতো টুপি ও লুঙ্গি। আর অভিজাত মহিলারা সালোয়ার কামিজ পরতো। তারা প্রসাধনী ব্যবহারে অভ্যস্ত ছিল না। তারা বাহু ও কবজিতে সোনার কি পরতো? অলংকার, যেটাকে বলে বাজু। আর কি করতো? হাতে আংটি পরতো, আঙুলে আংটি পরতো। এই যুগে মধ্যযুগের প্রথম দিকে মুসলমানদের চারিত্রিক গুণাবলীও কিসের জন্য? সততার জন্য মুসলমানরা বিশেষ খ্যাতি অর্জন করেছিল। এই জন্যই দলে দলে অন্য ধর্মের হিন্দু, বৌদ্ধরা কি করত? মুসলমান ধর্মে দীক্ষিত হতো। তাদের গুণাবলী, তাদের চারিত্রিক দক্ষতা, চারিত্রিক গুণাবলী এবং সততায় মুগ্ধ হয়ে হিন্দু, বৌদ্ধরা মুসলমান ধর্মে দীক্ষিত হয়েছিল। কিন্তু পরবর্তীকালের সময়ে ধর্মীয় আচরণের ক্ষেত্রে কঠোর নৈতিক মান তারা বজায় রাখতে কি হয়েছিল? ব্যর্থ হয়েছিল। এর ফলে কি করে? সমাজে দুর্নীতি এবং অনিসলামিক কার্যাবলী অনুপ্রবেশ করে। বাংলায় নবাবী শাসনের অবসানের পেছনে শাসকগণের নৈতিক অবনতি যথেষ্ট দায়ী ছিল। বাংলায় নবাবী শাসনের অবসানের মূল কারণ ছিল শাসকগণের কি? শাসকগণের নৈতিক অবনতি, তাদের নৈতিক অবক্ষয় ঘটেছিল। এই জন্যই বাংলায় নবাবী শাসনের অবসান ঘটেছিল। তারপরে আমরা দেখি হিন্দু সমাজ। আমরা তো এতক্ষণ মুসলমান সমাজ নিয়ে আলোচনা করলাম, এখন চলো দেখি হিন্দু সমাজ। মধ্যযুগে হিন্দু সমাজ ব্যবস্থা কেমন ছিল? মধ্যযুগে বাংলার প্রভাব, রীতিনীতি, ভাবধারা হিন্দু সমাজে অনুপ্রবেশ করেছিল। তথাপি হিন্দু সমাজের মূলনীতিগুলো এবং সাধারণ সমাজ ব্যবস্থায় কি ছিল না? তেমন কোনো পার্থক্য ছিল না। বিভিন্ন আরেকটা হিন্দু সমাজে একটা বড় বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে বর্ণপ্রথা। হিন্দু সমাজের বড় একটা নিয়ম ছিল বর্ণপ্রথা। বিভিন্ন শ্রেণী পেশাকে ভিত্তি করে এই প্রথার সৃষ্টি হয়েছিল। হিন্দু সমাজে 4টি বর্ণপ্রথার উল্লেখ পাওয়া যায়। কয়টি? 4টি। হিন্দু সমাজের একটা বড় বৈশিষ্ট্য ছিল বর্ণপ্রথা। আর এই বর্ণপ্রথাটা কিভাবে হতো? সেটা বিভিন্ন শ্রেণী ও পেশাকে ভিত্তি করেই বর্ণপ্রথার সৃষ্টি হয়েছিল বা উদ্ভব হয়েছিল। আর আমরা কি করি? হিন্দু সমাজে 4টি বর্ণপ্রথা দেখতে পাই। 4টি বর্ণপ্রথা কি কি? ব্রাহ্মণ, বৈশ্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও
সমাজে যে 4টি বর্ণপ্রথার উল্লেখ রয়েছে সেগুলো হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এই 4টি বর্ণপ্রথার আমরা উল্লেখ পাই এবং এই 4 বর্ণের মানুষ সামাজিক মেলামেশা, এই 4 বর্ণের মানুষের একে অন্য বর্ণের এক বর্ণের সাথে অন্য বর্ণের কি ছিল না, সামাজিক মেলামেশাও ছিল না। আর কি ছিল, কঠোর কি করা হতো, বর্ণপ্রথা কঠোরভাবে পালন করা হতো। তারা এক বর্ণ আরেক বর্ণের সাথে কোনো আদান প্রদান, কোনো লেনদেন, কোনো মেলামেশা, সামাজিকভাবে উঠা বসা কি ছিল, নিষিদ্ধ ছিল। ধর্মকর্মের ক্ষেত্রে ব্রাহ্মণদের একক আধিপত্য ছিল এবং এক বর্ণের মানুষ, এক বর্ণের লোকেরা অন্য বর্ণের সাথে মেলামেশা তো দূরের কথা, কোনো সম্পর্কই রাখতো না। এই তাদের এই বর্ণের যে কঠোর নিয়মকানুন, কঠোরতা, এটা খুব কঠোরভাবে পালিত হতো। আর ধর্মকর্মের ক্ষেত্রে মুসলমান সমাজে যেমন আলেম উলামাগণ বিশেষ ভূমিকা পালন করতেন, তেমনি হিন্দু সমাজে ব্রাহ্মণরা ধর্মকর্মের ক্ষেত্রে একক কর্তৃত্ব বিস্তার করত। মধ্যযুগীয় বাংলায় জন্ম, মৃত্যু, বিয়ে উপলক্ষে হিন্দু সমাজে বিভিন্ন রীতিনীতি পালন করা হতো। তখনকার যুগে প্রচলিত অনুষ্ঠান বর্তমানকালেও রক্ষণশীল হিন্দু সমাজে কি করা যায়, দেখা যায় তারা সন্তান জন্মের পর কি করা হতো, গঙ্গা জল দিয়ে সন্তানকে ধৌত করতো বা গোসল করাতো। ষষ্ঠ দিনে বা সন্তান জন্মের 6 দিনের দিন তারা ষষ্ঠ দিনে ষষ্ঠী পূজার আয়োজন করত। তারা প্রথমে শিশু জন্মের পরে গঙ্গা জল দিয়ে স্নান করাতো বা ধৌত করত। তারপরে 6 দিনের দিন, ষষ্ঠ দিনে ষষ্ঠী পূজার আয়োজন করত। ষষ্ঠ দিনে ষষ্ঠী পূজার আয়োজন করত। 1 মাস পর তারা বালক উত্থান পর্ব পালন করত। আর 6 মাস পরে তারা বাচ্চার বয়স বা সন্তানের বয়স যখন 6 মাস পূর্ণ হতো তখন তারা অন্নপ্রাশনের ব্যবস্থা করত। আর অধিকাংশ হিন্দু মহিলারা বা মেয়েরা কি করত, উপবাস আর একাদশী পালন করত। তখনকার সময়ে হিন্দু নারীদের তেমন কোনো অধিকার ছিল না। স্বামী স্ত্রীকে তার সম্পত্তি হিসেবে ব্যবহার করত। কন্যা মাতা পিতার উপর, স্ত্রী স্বামীর উপর, তারপরে বৃদ্ধ বয়সে বাবা মা সন্তানের উপর, বা বাবা মারা গেলে বিধবা মা সন্তানের উপর নির্ভরশীল ছিল। অধিকাংশ ক্ষেত্রেই, বা অধিকাংশ না, সবার ক্ষেত্রেই সম্পত্তিতে নারীদের কোনো অধিকার ছিল না। তখনকার সমাজে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। সতীদাহ প্রথা মানে সতীদাহ প্রথা, এটা একটা জঘন্যতম প্রথা বা নিয়ম ছিল তখনকার সমাজে, তখনকার হিন্দু সমাজে। সতীদাহ প্রথা মানে স্বামীর মৃত্যু, যখন কোনো হিন্দু সমাজে কোনো স্ত্রীর স্বামী মারা যেত তখন স্বামীকে, তারা তো হিন্দু সমাজে তো কী করা হয়, দাহ করা হয়, তাকে মৃতদেহকে পুড়িয়ে ফেলা হয়। তো স্বামীকে পোড়ানোর সাথে সাথে এই যে জীবন্ত স্ত্রীকেও স্বামীর সাথে সাথে কি করা হতো, পুড়িয়ে মারা হতো, দাহ করা হতো। যে সতী সাধ্বী, সতী সৎ স্ত্রীকে তারা কি করত, স্বামীর সাথে সাথে, মৃত স্বামীর সাথে সাথে তাকেও দাহ করত, পুড়িয়ে ফেলতো।
সেটা হচ্ছে সতীদাহ প্রথা। এই প্রথাটা ছিল হিন্দু সমাজের সবচেয়ে জঘন্যতম একটা প্রথা বা নিয়ম। তবে বাংলায় সব জায়গায় এই প্রথাটা কি ছিল না, বাধ্যতামূলক ছিল না। সতীদাহ প্রথাটা বাধ্যতামূলক ছিল না। কোনো কোনো সমাজে, হিন্দু সমাজের স্ত্রীরা স্বামীর মৃত্যুর পরে স্বামীকে দাহ করার পাশাপাশি নিজের ইচ্ছে মতোই নিজেরাও কি হয়ে যেত, দাহ হয়ে যেত। এই যুগে অনেক নারী যোগ্যতা ও বুদ্ধিমত্তা দ্বারা নিজেদেরকে কি করেছে, স্বাধীন সত্তাকে বিকশিত করতে সমর্থ হয়েছিল। সাংস্কৃতিক ক্ষেত্রেও এই যুগের নারীরা, হিন্দু নারীরা কৃতিত্ব কম ছিল না। বিত্তশালী পরিবারের মেয়েরা নিয়মিত শিল্প ও সংস্কৃতির চর্চা করত। তারা বীণা, তানপুরা এবং অন্যান্য বাদ্যযন্ত্রে এই যুগের নারীরা পারদর্শী ছিল। পোশাক ও অলংকার হিসেবে মেয়েরা পাট ও তুলার তৈরি কাপড়, আংটি, হার, নাকপাশা, দুল, সোনার ব্রেসলেট, সোনার শাঁখা, কানবালা, নথ, অনন্ত, বাজু প্রভৃতি ব্যবহার করত। আর বিত্তবান নারীরা ব্যবহার করত অলংকার ব্যবহার করত। এই সকল অলংকার সোনা, রূপা ও হাতির দাঁত দিয়ে তৈরি ছিল। বিবাহিত নারীরা প্রসাধন হিসেবে সিঁদুর, কাজল, চন্দন মিশ্রিত কস্তুরী প্রভৃতি ব্যবহার করত। আর অনেকে পায়ে কি করত, নূপুর পরত, আলতা পরত। বিশেষ বিশেষ অনুষ্ঠানে এ সকল অলংকার ও প্রসাধনী তারা ব্যবহার করত। শাড়ি তাদের নিত্যদিনের পোশাক ছিল। পুরুষদের সাধারণ পোশাক ছিল ধুতি। অভিজাত ও শিক্ষিত ব্যক্তিরা চাদর, পাগড়ি ব্যবহার করত। আর ধনী ব্যক্তিরা, বিশেষ করে ব্যবসায়ীরা, গলায় হার, কানে দুল ও আংটি পরত। আর মধ্যযুগে বাংলায় হিন্দু সমাজের খাদ্যের সঙ্গে বর্তমান হিন্দু সমাজের খাদ্যের তেমন কোনো পার্থক্য নাই। ভাত ছিল তখন প্রধান খাদ্য। এছাড়াও তাদের খাদ্য তালিকায় ছিল মাছ, মাংস, শাক, সবজি, দুধ, দই, ঘি ইত্যাদি। আর চাল থেকে চালের গুঁড়া তৈরি করা হতো এবং সেই চালের গুঁড়া দিয়ে নানা রকম পিঠা তৈরি করা হতো। আর বাঙালি ব্রাহ্মণরা কি করতো, আমিষ খেত। তখন সকল প্রকারের মাছ পাওয়া যেত। পূর্ববঙ্গে মানে বর্তমান বাংলাদেশে ইলিশ ও শুটকি মাছ খুব প্রিয় খাবার ছিল। আর শাক সবজির মধ্যে লাউ, বেগুন, কুমড়া, ঝিঙা, কাঁকরোল, ফলমূলের মধ্যে কাঁঠাল, লিচু, নারকেল, পেঁপে, ইক্ষু ইত্যাদি পাওয়া যেত। আর তবে হিন্দু সমাজে গরুর মাংস খাওয়া ছিল গর্হিত অপরাধ, চরম অধর্ম। মধ্যযুগে বাংলার অর্থনৈতিক অবস্থা ও ব্যবসা বাণিজ্য কেমন ছিল? আমরা জানি যে আমাদের এই দেশ, এই বাংলা কি নদীমাতৃক দেশ। কি দেশ? নদীমাতৃক দেশ। নদীমাতৃক এই দেশের ভূমি ছিল, মাটি ছিল খুবই উর্বর। এখানে সব ধরনের ফসল ফলত। খুবই উর্বর ছিল আমাদের এই বাংলার কৃষি ভূমি। এই আগেও এখনকার মতো ধান, পাট, তুলা, ইক্ষু, চা, আদা, পেঁয়াজ, রসুন, বিভিন্ন তিল, সিম, সরিষা, ডাল ইত্যাদি উৎপন্ন হতো। আর কৃষিজাত দ্রব্যের মধ্যে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, শসা প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। আম, কাঁঠাল, কলা, মুসাফ্ফর, খেজুরও ফলনও ছিল। পান, সুপারি, নারকেল প্রচুর পরিমাণে কি হতো, উৎপন্ন হতো। বাংলায় অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল কি? অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস ছিল কৃষি। মূলত কৃষিকে কেন্দ্র করেই বাংলার অর্থনীতি গড়ে উঠেছিল।
কিন্তু কৃষির প্রাচুর্যের থাকলেও, কৃষি ফলনের প্রাচুর্য থাকলেও কি ছিল এখানে? আধুনিক চাষাবাদ তখন ছিল না। তখনকার চাষাবাদ ছিল অনুন্নত, তারপরেও ফলে ফসলে কি ছিল? বাংলা পরিপূর্ণ ছিল। আধুনিক সময়ের মতো এখানে সেচ ব্যবস্থা ছিল না। সেচের জন্য কৃষকদেরকে বৃষ্টির পানির উপর নির্ভর করতে হতো। আর এই কৃষি প্রধান বাংলাদেশের অধিকাংশ মানুষই ছিল কি? কৃষক। বাংলার মাটিতে কৃষিজাত দ্রব্যের অনেক ফলন ছিল, প্রচুর প্রাচুর্য ছিল। আর বাংলার চাহিদা মিটিয়েও এইসব ফসল কি করা হতো? উৎকৃষ্ট ফসল বিদেশে রপ্তানি করা হতো। বাংলায় স্থাপত্য ও চিত্রকলা, ইসলামী শাসকগণ ইসলামের গৌরবকে সমুন্নত রাখার জন্য এবং নিজেদের শাসনকালকে স্মরণীয় করে রাখার জন্য কি করত? বিভিন্ন সময়ে অনেক প্রাসাদ, মসজিদ, মন্দির, অনেক প্রাসাদ, মসজিদ, কবর, দরগা, খানকা, মাদ্রাসা ইত্যাদি নির্মাণ করেছিল। মসজিদ নির্মাণকে মুসলমান শাসকগণ অতিশয় কি করত? পবিত্র পুণ্যের কাজ বলে মনে করত। এগুলো সুলতানি আমলের স্থাপত্যের অনেক স্থাপত্য ধ্বংসে হয়ে গেছে। এই ধ্বংসাবশেষেরও মধ্যেও এখনো অনেক স্মৃতিচিহ্ন আছে। তার মধ্যে গৌড়ের আদিনা মসজিদ, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, 1 লাখি মসজিদ, আদিনা মসজিদ 1369 খ্রিস্টাব্দে কত সালে? আদিনা মসজিদ 1369 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দর শাহ এটি নির্মাণ করেন। 1369 খ্রিস্টাব্দে কে নির্মাণ করেন? সুলতান সিকান্দর শাহ। সিকান্দার শাহ। গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, এটি ঢাকা থেকে 15 মাইল দূরে কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে অবস্থিত। গিয়াসউদ্দিন আজম শাহের কবর এটি। আর এই কবরের কাছে 5টি দরগা আর 5টি কি আছে? মসজিদ আছে। তারপরে কি? 1 লাখি মসজিদ সুলতান জালালউদ্দিনের শাসনকালে এটি নির্মিত হয়। আর এর নির্মাণকাল 1418 থেকে 1423। 1 লাখি মসজিদ। এটা আদিনা মসজিদ, 1 লাখি মসজিদ কার আমলে? সুলতান জালালউদ্দিনের শাসনকালে এটি নির্মিত হয় এবং এর নির্মাণকাল 1418 থেকে 1423। 1 লাখি মসজিদ কেন বলা হয়? একটা প্রবাদ আছে যে তখনকার দিনে সেই 1418 খ্রিস্টাব্দে এটি যখন নির্মিত হয় তখনকার দিনে 1 লাখ টাকা ব্যয়ে এটি 1 লক্ষ টাকা ব্যয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল বলে এর নাম 1 লাখি মসজিদ। বড় সোনা মসজিদ বা বারোদুয়ারি মসজিদ আসাম বিজয়কে কি স্মরণীয় করে রাখার জন্য হুসেন শাহ এটি নির্মাণ করেন 1527 খ্রিস্টাব্দে। আসাম বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য
হুসেন শাহ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। বড়দুয়ারি মসজিদ বা বারোদুয়ারি মসজিদ বা বড়সোনা মসজিদ। এই মসজিদে বড় বৃহৎ 12টি কি আছে দরজা ছিল। এই জন্য এই মসজিদকে বারোদুয়ারি মসজিদ বলা হয় এবং এই মসজিদে সোনালী রঙের গিলটি করা কারুকার্য আছে, এই জন্য বড় এবং আকারেও বড়, তাই এটিকে বড় সোনা মসজিদ বলা হয়। ছোট সোনা মসজিদ আলাউদ্দিন হোসেন শাহর আমলে এই ছোট সোনা মসজিদ নির্মিত হয়েছিল। আলাউদ্দিন হোসেন শাহর আমলে জনৈক ওয়ালি মোহাম্মদ এটি নির্মাণ করেন। ছোট সোনা মসজিদ, এটি আকারে ছোট এবং এটিও কি করা ছিল, সোনালী রঙের গিলটি দ্বারা কারুকার্য করা ছিল, তাই একেও ছোট সোনা মসজিদ এবং আকারে ছোট, তাই এটিকে ছোট সোনা মসজিদ বলা হয়। আরেকটা হচ্ছে উল্লেখযোগ্য স্থাপত্য, সেটা হচ্ছে 60 গম্বুজ মসজিদ। বাংলার মুসলমান শাসনকালের গৌরব বৃদ্ধি করেছে এই বাগেরহাট জেলার 60 গম্বুজ মসজিদ। খান জাহান আলীর সমাধির 3 মাইল দক্ষিণ পশ্চিমে 60 গম্বুজ মসজিদ অবস্থিত। তবে এটির নাম যদিও 60 গম্বুজ মসজিদ, তবে এর গম্বুজ 60টি নয়, কতটি? 77টি। 60 গম্বুজ মসজিদের গম্বুজ হচ্ছে 77টি। এটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন স্থাপত্যের মধ্যে কদম রসুল, যা নসরত শাহ 1531 সালে নির্মাণ করেছিলেন। এটি কদম রসুল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্নের প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই ভবনটি নির্মাণ করা হয়। নসরত শাহ এটি নির্মাণ করেছিলেন 1531 খ্রিস্টাব্দে। এই কদম রসুল ভবনের একটি কক্ষে কালো কার্য খচিত মর্মর বেদির উপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের চিহ্ন সংবলিত একটি কি আছে, পাথর। তারপরে আছে বাবা আদমের মসজিদ, বড় গাটরা, ছোট গাটরা, লালবাগ কেল্লা, হোসেনি দালান ইত্যাদি স্থাপত্য, আরও অনেক স্থাপত্য আছে যা মধ্যযুগে বাংলার সুলতানগণ নির্মাণ করেছেন। আজকে আমরা মোটামুটি অনেক আলোচনা করলাম মধ্যযুগে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবন, মুসলমান সমাজ, হিন্দু সমাজ, তারপর স্থাপত্য ও চিত্রকলা, অর্থনৈতিক অবস্থা, ব্যবসা বাণিজ্য। চ্যাপ্টারটা মোটামুটি বড়, একদিনে আসলে পড়ে শেষ করা যায় না এত বড় চ্যাপ্টার। তারপরেও আমি মোটামুটি সবটা শেষ করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ক্লাসটা, এবং আমি নেক্সট যদি ক্লাস এটা পাই, মানে ইতিহাস ক্লাস যদি আবার করার সুযোগ আসে বা আমি করি, তখন আবার এটা আরেকটু বাকি আছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। তাহলে আজকে তোমাদের এ পর্যন্তই। আজকে এ পর্যন্তই পড়া, আবার দেখা হবে আগামী দিন, এই আশাই করি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়া করি। শিক্ষা প্রতিষ্ঠান তো
অক্টোবর পর্যন্ত আবারও ছুটি বাড়ানো হলো বা বেড়েছে বা বন্ধ। তো আমরা যতটা সম্ভব বাসায় থেকে পড়াশোনা করব, আর আমরা সবাই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করব এবং বাসায় থাকবো, বাসায় পড়াশোনা করব। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং যারা আমার সাথে আজকে অনলাইন ক্লাসে লাইভে অংশগ্রহণ করেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার জন্য দোয়া করবে, আমিও দোয়া করি। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তোমরা আমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক যেন আমাকেও ভালো রাখেন, সুস্থ রাখেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।